2রা এপ্রিল 2026, জায়গাটা পশ্চিমবঙ্গের মালদা জেলা। 12 নম্বর ন্যাশনাল হাইওয়ের ওপর তখন এক অদ্ভুত দৃশ্য। বাঁশ, ফার্নিচার আর জ্বলন্ত টায়ারের তৈরি ব্যারিকেড, রাস্তায় শত শত মানুষ। খবর এলো বিডিও অফিসের ভেতর 7 জন জুডিশিয়াল অফিসারকে কার্যত আটক করে রাখা হয়েছে। পুরো 9 ঘন্টা ধরে সেই বিক্ষুব্ধ জনতা তাদের বের হতে দেয়নি। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছালো তাদের ওপর চলল পাথরের বৃষ্টি। কিন্তু আপনি জানেন কি, এই বিচারকদের যে মানুষগুলো আটক করেছিল তারা কিন্তু কোনো পেশাদার অপরাধী ছিল না। তারা ছিল সমাজের অতি সাধারণ মানুষ, শিক্ষক, কৃষক, দোকানদার, যাদের কোনোদিন কোনো পুলিশ কেস পর্যন্ত ছিল না। কিন্তু কেন তারা এমন চরম পথ বেছে নিতে বাধ্য হলো? সিস্টেম কি তবে এতটাই ভেঙে পড়েছে? আজকে সোজাসুজি বাংলায় আমরা এমন এক পরিস্থিতির কথা বলবো যা শুধু মালদা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পুরো পশ্চিমবঙ্গের আকাশ বাতাসে আজ এই একই হাহাকার। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে দুটি শব্দ, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR। আপনারা কি জানেন, প্রায় 61 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। শুধু তাই নয়, আরও 60 লক্ষ মানুষকে রাখা হয়েছে সন্দেহভাজন বা সাসপেক্টেড ভোটারের তালিকায়। আর এই সিদ্ধান্ত কে নিল জানেন? কোনো বিচারক নন, কোনো সরকারি কর্মকর্তা নন, বরং একটি সফটওয়্যার। এমন এক সফটওয়্যার যা মাঠে নামানোর আগে সেভাবে পরীক্ষাই করা হয়নি। এক রাতেই এটি 7 কোটি ভোটারকে সন্দেহভাজন বানিয়ে ফেলেছে। পুরো চিত্রটা বুঝতে গেলে আমাদের একটু পেছনে ফিরতে হবে। নভেম্বর 2025-এ পশ্চিমবঙ্গে এই SIR প্রক্রিয়া শুরু হয়। আর 28শে ফেব্রুয়ারি 2026-এ যখন চূড়ান্ত তালিকা প্রকাশ পায়, তখন দেখা যায় প্রতি 6 জনে একজন ভোটার এই প্রক্রিয়ার শিকার। অর্থাৎ রাজ্যের মোট ভোটারের প্রায় 8.09% মানুষের নামই তালিকা থেকে গায়েব। কিন্তু সমস্যা শুধু এখানেই নয়, যে 60 লাখ মানুষকে সাসপেক্টেড বা সন্দেহভাজন বলা হচ্ছে তাদের কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি। কোনো যৌক্তিক অসঙ্গতির নাম করে তাদের এক ধোঁয়াশাচ্ছন্ন অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। আর ক্রাইটেরিয়াটি কী ছিল জানেন? নামের বানানে সামান্য ভুল। ধরুন, মোহাম্মদ লিখতে গিয়ে ও এর জায়গায় ইউ হয়ে যায়, বা মণ্ডল লিখতে গিয়ে এর জায়গায় ও বসে যায়। ব্যাস, আপনি সরাসরি সাসপেক্টেড ভোটারের তালিকায়। এমনকি বাপ ছেলের বয়সের ব্যবধান যদি 15 বছরের কম বা 45 বছরের বেশি হয়, তবে তো কেল্লাফতে। ভারতবর্ষের মতো দেশে, যেখানে সরকারি নথিতে বানান ভুলের ইতিহাস দীর্ঘ, সেখানে সামান্য বানানের কারণে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই নজির এর আগে কখনো দেখা যায়নি। 1952 সাল থেকে এ পর্যন্ত 13 বার ভোটার তালিকা সংশোধন হয়েছে। কিন্তু এই সন্দেহভাজন বা লজিক্যাল ডিসক্রিপেন্সির বালা আগে কখনোই ছিল না। ভোটার হয় বৈধ হবেন, না হয় অবৈধ। এর মাঝখানে ঝুলিয়ে রাখার অর্থ কী? অনেকে হয়তো বলবেন, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ঠেকানোর জন্য এটা তো জরুরি। কিন্তু বাস্তব চিত্রটা কি বলছে? বিজেপি নেতৃত্ব যখন এই প্রক্রিয়া শুরু করেছিল, তখন বারবার বলা হয়েছিল যে 1 কোটির বেশি ভোটার মুছে যাবে, যার বড় অংশ হবে অনুপ্রবেশকারী। बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी में खतरनाक बदलाव आया है। কিন্তু সরকারি ডাটা তো অন্য কথা বলছে। পুরো রাজ্যে মাত্র 4.3% ভোটারকে পুরনো তালিকার সঙ্গে মেলানো যায়নি। মজার ব্যাপার হলো, মুসলিম প্রধান এলাকাগুলোতে এই আনম্যাপড ভোটারের হার সবচেয়ে কম। তাহলে সব থেকে বেশি নাম কোথায় কাটলো? অবাক হলেও সত্যি, মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে, অর্থাৎ সেই সব মানুষের এলাকায় যারা দেশ ভাগের পর শরণার্থী হয়ে হিন্দু হিসাবে ভারতে এসেছে। সেখানে রাজ্যের গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ নাম বাদ পড়েছে। তাহলে প্রশ্ন একটাই, উদ্দেশ্য কি সত্যিই
অনুপ্রবেশকারী শনাক্ত করা, নাকি এর আড়ালে অন্য কোনো নীল নকশা তৈরি হচ্ছে? ঘটনাটি এখানেই শেষ নয়। এখন আমরা দেখব কিভাবে এই তথাকথিত প্রযুক্তিগত ত্রুটির আড়ালে মানুষের মৌলিক অধিকারকে টার্গেট করা হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন এই পুরো ঘটনাটি তো অনেকটা অসমের এনআরসি এর মতো শোনায়। সেখানেও তো অনুপ্রবেশকারী তাড়ানোর নামে কত মানুষকে হেনস্থা হতে হয়েছে। শেষ পর্যন্ত দেখা গিয়েছিল নাগরিকত্বের প্রমাণ দিতে না পারা মানুষগুলোর অর্ধেকের বেশিই ছিল হিন্দু। অর্থাৎ অনুপ্রবেশকারী তাড়ানোর যে উদ্দেশ্য নিয়ে কাজ শুরু হয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছিল। তাহলে প্রশ্ন জাগে, পশ্চিমবঙ্গের এই ঘটনার নেপথ্যে কি অন্য কোনো বড় নীল নকশা কাজ করছে? এই রহস্যের কিনারা করতে হলে আমাদের বুঝতে হবে এই পুরো বিষয়টি ঘটল কিভাবে। এর মূলে রয়েছে একটি সফটওয়্যার। 20 বছর পুরানো ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল খোঁজার জন্য এই সফটওয়্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু রিপোর্টার্স কালেকটিভের তদন্তে যা বেরিয়ে এলো তা রীতিমতো ভয়ঙ্কর। এই সফটওয়্যারটি নামানোর আগে কোনো প্রকার পরীক্ষাই করা হয়নি। এটি আদৌ পুরনো রেকর্ডগুলো ঠিকঠাক পড়তে পারছে কিনা তা যাচাই করার প্রয়োজনও মনে করেনি নির্বাচন কমিশন। এক সিনিয়র অফিসার তো অকপটে স্বীকার করেছেন যে সফটওয়্যারটি 90% নাকি 60% সঠিক সে সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। নির্বাচন কমিশনের এই চরম খামখেয়ালিপনার চূড়ান্ত রূপ দেখা গেল 24শে মার্চ। সেদিন রাতে সফটওয়্যারটি চালানোর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের 7 কোটি ভোটারের নাম একসাথে সাসপেক্টেড বা সন্দেহভাজন তালিকায় চলে এলো। মানে রাজ্যের প্রায় প্রত্যেকটা মানুষ। পরে এটিকে টেকনিক্যাল গ্লিচ বলে ধামাচাপা দেওয়া হলেও কোনো ম্যানুয়াল যাচাই ছাড়াই একটি অ্যালগোরিদম ঠিক করে দিল কে ভারতীয় আর কে নয়। তবে আসল চমকপ্রদ তথ্য লুকিয়ে আছে এর পেছনের নির্দেশনায়। কোনো লিখিত অর্ডার নয়, বরং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে রাজ্য জুড়ে ভোটারদের অ্যাবসেন্ট বা অনুপস্থিত মার্ক করার নির্দেশ দেওয়া হয়েছিল। যেখানে সরকারি গাইডলাইন অনুযায়ী লিখিত অর্ডারের প্রয়োজন, সেখানে হোয়াটসঅ্যাপে লাখ লাখ মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আর এই তালিকায় কাদের নাম আছে জানেন? যারা বাদ পড়েছেন তাদের নাম শুনলে আঁতকে উঠবেন। কার্গিল যুদ্ধের ভেটেরান মোহাম্মদ দোয়াল আলী, যিনি দেশের জন্য লড়াই করেছে, তার নামও বাদ। খোদ কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদ উল্লাহ মুন্সি, যিনি বর্তমানে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, তার নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। তবে মিডিয়ার চাপে রাতারাতি তার নাম আবার ফিরে এলো ঠিকই। কিন্তু সাধারণ মানুষের কি হবে? যাদের কোনো মিডিয়া অ্যাক্সেস বা আইনি জ্ঞান নেই, তাদের কথা কে ভাববে? তালিকায় আরও আছেন মীর জাফরের বংশধর সৈয়দ রেজা আলী মির্জা, বিশ্বজয়ী নারী ক্রিকেটার রিচা ঘোষ, এমনকি রাজ্যের প্রথম মহিলা প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। আর সবথেকে হাস্যকর বিষয় কি জানেন? যারা এই ভোটার তালিকা সংশোধনের কাজ করেছে সেই সব বুথ লেভেল অফিসারদের নামও নাকি এই সাসপেক্টেড তালিকায় ঢুকে পড়েছে। অর্থাৎ যারা অন্যদের যাচাই করছেন তারা আজ নিজেরাই লাইনে দাঁড়িয়ে নিজেদের পরিচয় প্রমাণ করতে ব্যস্ত। তবে এই মুদ্রার আরেকটি উল্টো পিঠও আছে। একদিকে ভোটার তালিকা থেকে নাম কাটা হচ্ছে, অন্যদিকে এমন কিছু মানুষের নাম যোগ করা হচ্ছে যারা এই রাজ্যে আদৌ থাকেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, বিহার, রাজস্থান ও উত্তরপ্রদেশ থেকে আসা মানুষদের নাম কৌশলে বাংলার ভোটার তালিকায় যুক্ত করা হচ্ছে। একদিনেই নাকি প্রায় 30,000 ফর্ম নাম্বার 6 জমা পড়েছে। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুধুমাত্র জুডিশিয়াল অফিসাররাই নাম সংযোজনের ক্ষমতা রাখেন। তাহলে এই নিয়ম বহির্ভূত নামগুলো কিভাবে ঢুকছে? এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করব কেন নির্বাচন কমিশন এই পুরো প্রক্রিয়ার এত তড়িঘড়ি করেছিল এবং কেনই বা আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে কোনো রাজনৈতিক দলের এজেন্ট একদিনে সর্বোচ্চ 50টি ফর্ম 6 বা নতুন ভোটারের নিবন্ধনের আবেদন জমা দিতে পারে। কিন্তু সম্প্রতি টিএমসি সমর্থিত একটি সংগঠন এক বিজেপি কর্মীকে ধরে ফেলে, যিনি প্রায়
400টি ফর্ম নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের অফিসে যাচ্ছিলেন। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন আরও ভিডিও প্রমাণ সামনে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা নিয়ম ভেঙে পাইকারি হারে ফর্ম জমা দিচ্ছে। মজার ব্যাপার হলো, দিল্লি এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগেও ঠিক একই অভিযোগ উঠেছিল। নির্বাচন কমিশনকে সাথে নিয়ে বিরোধীদের এলাকা থেকে ভোটার কাটছাঁট করা হচ্ছে এবং নির্দিষ্ট ভোট ব্যাংক যোগ করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, নির্বাচন কমিশন যদি স্বচ্ছই হয় তবে ডাটা কেন লুকানো হচ্ছে? আপনারা অবাক হবেন জেনে, পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকায় যে পিডিএফ কপি আপলোড করা হয়েছে তা এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা সার্চ করাই না যায়। ফাইল সাইজ অহেতুক বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ তা ডাউনলোড করতে গিয়ে হিমশিম খায়। ওপর থেকে ক্যাপচা কোড দিয়ে রোবোটিক সার্চ ব্লক করে দেওয়া হয়েছে। এমনকি তালিকায় সাসপেক্টেড বা সন্দেহভাজনদের ওপর ডিজিটাল জলছাপ বা ওয়াটারমার্ক বসানো হয়েছে, যাতে এআই বা ম্যানুয়ালি তথ্য বিশ্লেষণ করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু মানুষের সচেতনতা কি আর ঠেকানো যায়? অল্ট নিউজের টিম অক্লান্ত পরিশ্রম করে 558টি পিডিএফ ফাইল প্রসেস করে 35,287টি ভোটারের রেকর্ড ডিজিটাইজ করেছে। তারা পুরো ডেটাবেস এখন পাবলিকলি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আর এই ডেটা বিশ্লেষণ করলেই আসল সত্যিটা বেরিয়ে আসে। আর্টিকেল 14 এর তদন্তে দেখা যাচ্ছে, যেসব জেলায় সন্দেহভাজন ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি তার 9টির মধ্যে 9টিতেই মুসলিম জনসংখ্যার হার 50% বা তার বেশি। মুর্শিদাবাদের মতো জেলায় যেখানে 66% মুসলিম জনসংখ্যা, সেখানে 11 লাখ ভোটারের নাম নিয়ে প্রশ্ন উঠেছে। ভয়ঙ্কর এই বৈষম্য ফুটে ওঠে যখন আমরা বুথ লেভেলের ডাটা দেখি। দ্য ওয়ারের তদন্ত অনুযায়ী একই বিধানসভা এলাকায় হিন্দু অধ্যুষিত বুথে মাত্র 3% ভোটারকে সন্দেহভাজন মার্ক করা হয়েছে, অথচ মুসলিম অধ্যুষিত বুথে সেই হার 35 থেকে 58%। একই এলাকা, একই সফটওয়্যার, অথচ ফলাফলে এত আকাশ পাতাল পার্থক্য কেন? মজার বিষয় হলো, সবচেয়ে বেশি সন্দেহভাজন চিহ্নিত করা হয়েছে সেই 3টি জেলায় যেখানে তৃণমূল কংগ্রেস সামান্য ভোটের ব্যবধানে জিতেছিল। 2021 সালের নির্বাচনে যেখানে জয়ের ব্যবধান ছিল মাত্র কয়েক হাজার ভোটের, সেখানে এখন লাখ লাখ ভোটারকে সাসপেক্টেড বানিয়ে দেওয়া মানে কি পরবর্তী নির্বাচনের অঙ্কটা আগে থেকে কষে রাখা? সফটওয়্যার কি নিরপেক্ষ, নাকি এটা সাজানো কোনো গেম? আমাদের গণতন্ত্রের ভিত কতটা নড়বড়ে হয়ে পড়েছে তা এই পরিসংখ্যানগুলোই বলে দিচ্ছে। সবশেষে একটি কথাই বলতে চাই, পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনের মধ্যে 234টি আসনেই এই ভোটারের তালিকা সংশোধনের প্রভাব মারাত্মক। ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা বিগত লোকসভা নির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাড়িয়ে গেছে। একটা ভয়াবহ কাকতালীয় মিল লক্ষ্য করুন। 2021-এ তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে প্রায় 60 লাখ ভোটে এগিয়েছিল, আর এখন ভোটার তালিকা থেকে প্রায় ঠিক সেই সংখ্যক মানুষেরই নাম কাটা পড়েছে। মমতা ব্যানার্জির অভিযোগ, এই ম্যানিপুলেশনের মাধ্যমে গণতন্ত্রকে এক প্রকার অঘোষিত জরুরি অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অনেকে ভাবতে পারেন এটা কি শুধু বাংলার সমস্যা? না, দিল্লি থেকে মহারাষ্ট্র এর আগেও বহুবার এমন অভিযোগ উঠেছে যে ভোটের ঠিক আগে অন্য রাজ্যের ভোটারদের নাম নিয়ম বহির্ভূতভাবে তালিকাভুক্ত করা হয়েছে। যেখানে নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলের এজেন্টরা দিনে মাত্র 50টি আবেদন করতে পারেন, সেখানে প্রকাশ্যে 400টি ফর্ম জমা দেওয়ার ভিডিও প্রমাণ সামনে আসছে। যদি কোনো অসম্পূর্ণ সফটওয়্যার, হোয়াটসঅ্যাপের নির্দেশ আর গোপনীয়তার আড়ালে 61 লাখ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়, তবে মনে রাখবেন, কাল এই বিপদ আপনার দরজাতেও আসতে পারে। এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লড়াই নয়, এটি প্রতিটি ভারতীয় নাগরিকের লড়াই, যারা বিশ্বাস করেন যে ভোট দেওয়া তাদের পবিত্র অধিকার। তবে আশার কথা একটাই, এই ভোট চুরির কারসাজি হয়তো কিছুটা হলেও সময় মতো ধরা পড়ে গেছে। আপনি কি পশ্চিমবঙ্গের ভোটার? তাহলে অবিলম্বে এই পদক্ষেপগুলো নিন। প্রথমত, নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নাম তালিকায় আছে কিনা তা যাচাই করুন। যদি দেখেন আপনার নাম নেই, তবে ঘাবড়াবেন না, এখনও হাতে সময় আছে। ইসিআই পোর্টালে গিয়ে নতুন করে আবেদন করুন।
প্রয়োজনে স্থানীয় এসডিএম, এসডিও বা ডিএম অফিসে গিয়ে অফলাইনে আপিল জমা দিন। ট্রাইব্যুনাল শুনানির মাধ্যমে আপনার নাম ফিরিয়ে আনার সুযোগ এখনও আছে। যদিও উদ্বেগজনক ব্যাপার হলো 27 লাখের বেশি মানুষের নাম কাটা পড়লেও এখন পর্যন্ত মাত্র 2 জনের ট্রাইব্যুনাল শুনানি হয়েছে, অথচ জমা পড়েছে 2 লাখের বেশি আপিল। আগামী 13 এপ্রিল সুপ্রিম কোর্টে এ নিয়ে শুনানি রয়েছে। আমরা আশা করব আদালত দ্রুত সব মানুষকে তাদের অধিকার ফিরে পাওয়ার সুযোগ দেবে। মনে রাখবেন, কোনো সফটওয়্যার, কোনো হোয়াটসঅ্যাপ অর্ডার বা কোনো শাসকের ক্ষমতা আপনার এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেয়ে বড় নয়। এই ভিডিওটি আপনার পরিচিতদের সঙ্গে, পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন। তাদের সচেতন করুন যেন তারা তাদের ভোটাধিকারের সুরক্ষায় নিজের নাম যাচাই করে নেয়। সোজাসুজি বাংলার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন আরও তথ্যবহুল বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সতর্ক থাকুন।